Assalamu alaikum. Hello students, how are you? Welcome to English for Tomorrow once again. Today we will cover another HEC level grammar item. This is the third item in your question paper and the item is gap fill up with clues using special words and phrases. এটা খুব সহজ একটা আইটেম। আমাদের চারটা ক্লাস লাগবে, চারটা লেসনে আমরা বা চারটা পার্টে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। প্রথম দুটো থাকবে বেসিকের উপরে এবং পরের দুটো প্র্যাকটিসের উপরে। ওকে, চলো কোনো সময় নষ্ট না করে আমরা শুরু করি। Okay. Gap fill up with clues using special words and phrases. এখানে খেয়াল করো, আমরা বেশ কিছু ফ্রেজ আমরা এখানে উল্লেখ করে দিয়েছি, যেটা ওপেনিং স্ক্রিনে দেখা যাচ্ছে। এই যে এখানে লেট অ্যালোন, হ্যাড বেটার, হোয়াট ইফ, উড রাদার, হোয়াটস ইট লাইক, এগুলো আসলে আমরা এই আইটেমটা করার সময় এগুলো অর্থ জানবো, ব্যবহার জানবো। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখি যে পরীক্ষাতে কিভাবে আসে আইটেম। খেয়াল করো, আমাদের একটা বক্সে 10টা ক্লু দেয়া থাকবে এবং ক্লুগুলো বেশিরভাগ ক্ষেত্রে একই ওয়ার্ডগুলোই আমরা বারবার পেয়ে থাকি। দুই একটা বোর্ডের ব্যতিক্রম ছাড়া সবসময় ক্লুগুলো সিমিলার ছিল। এজন্য আমরা অল্প কিছু ফ্রেজ শিখলেই আমাদের আইটেমটা করতে পারবো। এবং নিচে গ্যাপ দেয়া আছে, 10টা আইটেম দেয়া আছে এবং 10টা আইটেমে 10টা ক্লু ব্যবহৃত হবে। আমরা ওই ফ্রেজ বা ওয়ার্ডগুলোর ব্যবহার ঠিকমতো জানলেই কিন্তু গ্যাপগুলো ফিল আপ করা খুব ইজি হবে। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা দেখবো এখন আসলে কোন কোন ওয়ার্ড বা ফ্রেজগুলো আমাদের এই আইটেমের জন্য দরকারি। লিস্ট অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। ওকে, এই যে লিস্ট আমি দিয়েছি, তোমরা পরীক্ষাতে এর লিস্টের বাইরে কোনো শব্দ পাওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে? বোর্ড পরীক্ষাতে এই তালিকার মধ্য থেকেই পাবে। তালিকাটা আরো ছোট হতে পারতো। এখানে কয়েকটা ফ্রেজ আছে যেটা শুধুমাত্র একবারই এসেছে সিলেট বোর্ড 2019-এ। এগুলো ছাড়া আমরা মোটামুটি খুব অল্প কিছু শব্দই আমরা ঘুরে ফিরে পাই, যে ওয়াজ বর্ন, হ্যাভ টু, হ্যাড বেটার, উড রাদার, লেট অ্যালোন, হোয়াট ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, হোয়াট ডাজ লুক লাইক, উড ইউ মাইন্ড, দেয়ার, ইট, এগুলোই মূলত পরীক্ষাতে আসে। ঠিক আছে? আর বাকি যেগুলো আছে এগুলো পরীক্ষাতে এসেছে, খুব কম এসেছে। ওকে, আমরা আপাতত পরীক্ষাটাকেই কেন্দ্র করে আমাদের আলোচনাটা চালাচ্ছি আমরা। আচ্ছা, তারপর আমরা এখন একটা একটা করে ফ্রেজ নিয়ে কাজ করব। সবগুলো দরকার হবে না, যেমন এখানে যে দেখো ইট এবং দেয়ার, এগুলো ব্যবহার খুব সহজ, এগুলো নিয়ে খুব বেশি সময় আমরা নষ্ট করব না বা এদের পেছনে খুব সময় বেশি দেব না। যেগুলো নতুন আইটেম আছে বা যেগুলো ব্যবহার আমাদের জানা দরকার, সেগুলো নিয়ে আমরা একটু সময় দিব। প্রথমে দেখবো আমরা ওয়াজ বর্ন অথবা ইজ বর্ন যেটাকে বলি আমরা। আমরা জানি ওয়াজ বর্ন, ইজ বর্ন এর ব্যবহার ব্যাপারে আমরা খুব সচেতন আছি। সাধারণত কেউ জন্মগ্রহণ করেছে এটা বোঝানোর জন্য আমরা ওয়াজ বর্ন ব্যবহার করি এবং জেনারেল স্টেটমেন্টের জন্য ইজ বর্ন ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, জন্মগ্রহণ করা অর্থে বিয়ার ভার্বের প্যাসিভ ফর্ম ব্যবহার করি। বিয়ারের হচ্ছে প্রসব করা, বিয়ারের পাস্ট হচ্ছে বৌর, BORE, বৌর, এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে বর্ন। তো জন্মগ্রহণ করা অর্থে আমরা বিয়ার ভার্বের প্যাসিভ ফর্মটা সবসময় ব্যবহার করি, অ্যাক্টিভ ফর্মে বসে না। তথ্যগুলো জেনারেল ট্রুথ হওয়ায় নিচের এক্সাম্পলগুলো দেখবো আমরা, প্রেজেন্ট সিম্পল ব্যবহার হয়েছে। যেমন দেখো, হাউ মেনি পিপল আর বর্ন ডেফ, বধির অবস্থায় কত মানুষ জন্মগ্রহণ করে, এটা সাধারণ তথ্য। এটা হান্ড্রেডস অফ পিপল আর বর্ন ডেফ এভরি ইয়ার। দেখো আর বর্নের ব্যবহারটা খেয়াল করো, প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়েছে। হাউ মেনি চিলড্রেন আর বর্ন এভরি ইয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশে প্রতি বছর কত শিশু জন্মগ্রহণ করে। দেখো আর বর্ন বসেছে, প্রেজেন্ট টেন্সে বসেছে, সাধারণ তথ্য এই জন্য। সাম 1,50,000 চিলড্রেন, প্রায় 1,50,000 শিশু প্রতি বছর বাংলাদেশে জন্মগ্রহণ করে। ওকে, তারপর দেখবো কারো জন্মস্থান ও তারিখ লিখতে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করি আমরা। কেউ কোন জায়গায় জন্মগ্রহণ করেছে বা তারিখ, জন্ম তারিখ বোঝানোর জন্য আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করি। যেমন দেখো, when were you born, উত্তর কি হচ্ছে
I was born in 1980, তাহলে জন্ম তারিখ বা জন্মের সময় উল্লেখ করছি আমরা পাস্ট ফর্ম দিয়ে was born এর মাধ্যমে। এবং খেয়াল রাখবো was born কিন্তু এটা সবসময় পাস্ট ফর্মের প্যাসিভে ব্যবহৃত হয়, যখন অতীতের কারো জন্মের ইতিহাস বলা হবে বা জন্মের সময় বলা হবে, স্থান বলা হবে, পাস্ট ফর্মে বলি আমরা এবং প্যাসিভ ফর্মে বলি। আরেকটা এক্সাম্পল দেখি, ওয়্যার ইয়োর প্যারেন্টস বর্ন, তোমার পিতামাতা কোথায় জন্মগ্রহণ করেছে, জন্মস্থান জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করব, মাই প্যারেন্টস ওয়্যার বর্ন ইন রাজশাহী। ওকে, আরেকটা বিষয়, যেহেতু জন্ম স্থান নিয়ে কথা বলা হচ্ছে, এটার সাথে রিলেটেড একটা ব্যাপার, যদিও এটা আমাদের এই আইটেমের জন্য ইম্পর্টেন্ট না, জেনে রাখার জন্য বলছি। এখানে এটা বোঝা যাচ্ছে, যেমন দেখো এই যে বাক্যটা, আই এম ফ্রম প্যারিস, আমি প্যারিস জন্মগ্রহণ করেছি। এখানে আই ওয়াজ বর্ন না বলে আই এম ফ্রম কেন বলা হচ্ছে? কারণ আমি আর প্যারিসে বর্তমানে নেই। আই লিভ দেয়ার ইন মাই চাইল্ডহুড, আমি সেখানে আমার শৈশবে ছিলাম। ইনফ্যাক্ট আই লেফট মাই বার্থ প্লেস ফর হায়ার এডুকেশন, আমি উচ্চশিক্ষার জন্য আমি আমার জন্মস্থান ত্যাগ করেছি। সুতরাং তুমি কোনো একটা জায়গাতে জন্মগ্রহণ করেছো কিন্তু এই মুহূর্তে সেখানে নেই, বা তুমি সেই জায়গা ছেড়ে চলে গেছো, এটা বোঝানোর সময় আমরা আই ওয়াজ বর্ন কথাটার ব্যবহার তেমন করি না। ওটা ভুল নয়, কিন্তু আমরা করি না, বরঞ্চ আমরা এই যে বি প্লাস ফ্রম ব্যবহার করি। বি বলতে পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স হতে পারে। আই এম ফ্রম প্যারিস, ঠিক আছে। এখানে এটা বোঝা যাচ্ছে যে যেখানে তুমি জন্মগ্রহণ করেছো সেখানে যদি না থাকো, তুমি বি প্লাস ফ্রম এক্সপ্রেশনটি ব্যবহার করবে। ওকে, তারপর আমরা যে আইটেমটা দেখবো সেটা হচ্ছে হ্যাভ টু। হ্যাভ টু খুব একটা ইজি একটা ব্যাপার। হ্যাভ টু বলতে আমরা বুঝি বাধ্যবাধকতা, একটা কাজ তোমাকে করতেই হবে, এমন বাধ্যবাধকতা বোঝানোর জন্য আমরা হ্যাভ টু ব্যবহার করি। এক্সাম্পল দেখি আমরা, আওয়ার অফিস মেনটেইন টাইম স্ট্রিক্টলি, আমাদের অফিস খুব কঠোরভাবে সময় বজায় রাখে, মেনটেইন করে। আই হ্যাভ টু বি ইন অ্যাট 7 এভরি মর্নিং, আমাকে প্রতিদিন সকাল 7টাতেই অফিসে উপস্থিত থাকতে হয়। এই দেখো হ্যাভ টু দ্বারা এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে, তোমাকে করতেই হবে কাজটুকু। তারপরে অ্যাডমিশন ইনটু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইজ ভেরি টাফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি খুব কঠিন। ইউ হ্যাভ টু স্টাডি হার্ডার, তোমাকে কঠোর পড়াশোনা করতে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে, বাধ্যবাধকতা, তোমাকে করতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। I haven't got to go to Oxford next week, they cancelled the meeting. Have to এর একটা সিনোনিমাস ফ্রেজ হচ্ছে have got to। তো এক্ষেত্রে তো ভুল হয়েছে, এর haven't got আসবে, এটা কি আসবে আমি কারেকশন করে দিচ্ছি হওয়ার জন্য। ওকে, I haven't got to go to Oxford next week, এটা তোমাদের জন্য তো ইম্পর্টেন্ট না, তবু আমি এখানে নিয়ে এসেছি। have get to পরীক্ষাতে এখন আমরা দেখি নাই, তো পরীক্ষাতে আসার সুযোগ আছে এটা। have to যে কথা, have got to একই কথা। ওকে, I haven't got to go to Oxford next week, they've cancelled the meeting, আমাকে আগামী সপ্তাহে অক্সফোর্ডে যেতে হবে না, তারা মিটিংটা ক্যান্সেল করেছে। উপরের বাক্যগুলোতে দেখা যাচ্ছে বাধ্যবাধকতা আছে বা নাই এই অর্থ প্রকাশ করার জন্য হ্যাভ টু ব্যবহার করা হয়েছে, মানে একটা কাজ তোমাকে করতেই হবে এমনটা বোঝানো হচ্ছে, বা করতে হবে না এমনটা বোঝানো হওয়ার সাপেক্ষে আমরা হ্যাভ টু ব্যবহার করি। আর কয়েকটা এক্সাম্পল দেখবো। হ্যাভ টু কে নেগেটিভ করতে হলে ডু নট ব্যবহার করতে হয়। অবশ্য হ্যাভ এর সাথে নট বসিয়েও নেগেটিভ করা যায়, যদি কখনো নেগেটিভ করার প্রয়োজন আমরা এভাবে করতে পারি। যেমন দেখো, ইট ডাজন্ট হ্যাভ টু লুক সো পারফেক্ট, এই জিনিসটা দেখতে খুব নিখুঁত হওয়ার দরকার নাই। অথবা হি হ্যাড নট টু ওয়েট মেনি মান্থস, তাকে অনেক মাস অপেক্ষা করার প্রয়োজন নেই। দুভাবে দেখিয়েছি নেগেটিভ, ডোন্ট বা ডাজেন্ট দিয়ে দেখাচ্ছি এখানে, আবার হ্যাড এর সাথে নট যুক্ত করেও দেখাচ্ছে, দুভাবেই করা সম্ভব। পরের আইটেম উড রাদার, এটা তোমাদের জন্য একটা নতুন আইটেম উড রাদার, এবং এটা ইংরেজিতে খুব কমনলি ব্যবহৃত হয় এমন একটা ফ্রেজ। উড রাদার দ্বারা আমরা সাধারণত দুটো কাজের মধ্যে একটাকে অগ্রাধিকার দিচ্ছি, এটা বোঝাই উড রাদারের মাধ্যমে। মানে দুটো কাজ, তোমার সামনে দুটো অপশন আছে, তুমি যে কোনো একটা করতে পারো চাইলে, এটা বোঝাই আমরা উড রাদার ব্যবহার করে। এক্সাম্পল দেখো, ইট ইজ ট্রু দ্যাট মেনি পিপল বেগড ফাইন্ডিং নো আদার ওয়ে, এটা সত্য যে অনেক মানুষই ভিক্ষা করে অন্য কোনো উপায় না পেয়ে।
বাট আই হেট বেগিং ইন এনি সার্কামস্টান্সেস। কিন্তু আমি ভিক্ষা করাকে ঘৃণা করি যে কোনো পরিস্থিতিতে। আই উড রাদার ডাই দ্যান বেগ। আমি ভিক্ষা করার চাইতে মৃত্যুকেই শ্রেয়তর মনে করি। উড রাদার ব্যবহারটা খেয়াল করো। উড রাদার দ্বারা আমরা দুটো বিষয়ের মধ্যে তুলনা করি আমরা। এখানে দুটো বিষয় কি কি? প্রথম বিষয়টা ছিল ডাই, দ্বিতীয় বিষয়টা হচ্ছে বেগ। এই দুটো বিষয়ের মধ্যে তুলনা করা হয়েছে উড রাদারের মাধ্যমে। আমরা উড রাদারের পরে স্ট্রাকচারটা হচ্ছে উড রাদার পরে একটা দ্যান ব্যবহৃত হয় অধিকাংশ ক্ষেত্রেই। পরীক্ষাতে তুমি যখনই দ্যান দেখবা মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারো যে ওই গ্যাপটাতে উড রাদার বসবে। এবং দুটোর মধ্যে তুমি দুটো অপশন, যে অপশনটাকে তুমি প্রেফার করতেছো মানে বেশি অগ্রাধিকার দিচ্ছ, সেটাকে তুমি আগে ব্যবহার করতে আগে থাকে, এবং যেটাকে তুমি অগ্রাধিকার কম দিচ্ছ সেটা পরে থাকে। তাহলে এখানে মৃত্যু এবং ভিক্ষা করা দুটোর মধ্যে তুমি মৃত্যুকে প্রেফার করতেছো, এই জন্য ডাইকে আমরা আগে ব্যবহার করেছি। আই উড রাদার ডাই দ্যান ব্যাগ। ওকে, আরো কিছু এক্সাম্পল দেখবো আমরা এক্ষেত্রে। বোল্ড বাক্যে তুলনা প্রকাশ করার জন্য উড রাদার ব্যবহার করা হয়েছে, তুলনা করা বোঝানোর জন্য। অর্থাৎ দুটি কাজের মধ্যে তুমি কোন কাজটি অধিকতর পছন্দনীয় তা প্রকাশ করা হয়েছে। মনে রাখবে উড রাদারের পরে টু উজ্জ থাকে, যাকে ইংরেজিতে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। এখানে আই উড রাদার টু ডাই দ্যান টু বেগ, দুটোর ক্ষেত্রে টু আছে, টুটা আমরা উজ্জ রেখেছি। দ্যাট মিন্স উড রাদার পর সবসময় ভার্বের বেস ফর্মে ব্যবহৃত হয়। উড রাদারের আরো কিছু স্পেশাল ব্যবহার আছে, আর দুটো স্পেশাল ব্যবহার দেখবো আমরা। পাস্ট রেফারেন্স বোঝাতে আমরা উড রাদার প্লাস হ্যাভ প্লাস ইডি, ইডি বলতে আমরা পারফেক্ট ইনফিনিটিভ উইদাউট টু, অনুভব বলতে গেলে পাস্ট পার্টিসিপল। গ্রামাটিক্যাল নাম হচ্ছে, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ বলি আমরা, গ্রামাটিক্যাল নাম। কিন্তু আমরা জাস্ট সহজে মনে রাখার জন্য বলছি উড রাদার পরে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করি কখন? পাস্ট রেফারেন্স বোঝাতে, মানে কথা প্রসঙ্গের অতীতের কোনো বিষয়টা নিয়ে আনার সময় আমরা উড রাদারের পরে পাস্ট হ্যাভ প্লাস ইডি ব্যবহার করি। এক্সাম্পল দেখো, শি উড রাদার হ্যাভ স্পেন্ট দ্য মানি অন এ হলিডে। সে হলিডেতে টাকাটা খরচ করলেই ভালো হতো। That means the money wasn't spent on a holiday. ব্যাপারটা বুঝছো? আমি একটা দৃশ্যকল্প তৈরি করি। মনে করো সে একটা মেয়ে, তার নাম হচ্ছে করো সাথী। সে বেশ কিছু টাকা পেয়েছে, তারপরে সে কোনো একটা ছুটিতে গেছে, কিন্তু সে ছুটিতে টাকাটা খরচ করেনি। এখন সে ছুটি শেষ করে এসেছে, আসার পরে তার টাকাটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে যাওয়ার পরে অন্য কেউ তখন কথা প্রসঙ্গে বলতেছে, দেখো টাকাটা তো চুরি হয়ে গেল। সে বরঞ্চ টাকাটা তার ছুটিতে খরচ করলেই ভালো হতো, তাহলে তার চুরি হতো না। তাহলে একটা অতীতের রেফারেন্স টানা হয়েছে না? অতীতে সে কাজটা করতে পারতো। এই অতীতের যে হলিডের কথাটা যে এখানে প্রসঙ্গক্রমে এসেছে, এটাকে আমরা বলছি পাস্ট রেফারেন্স। আর পাস্ট রেফারেন্স সে আনার সময় আমরা কি বলতে চাচ্ছি, ওই সময় সে এই কাজটা করলে ভালো হতো, এই যে এই কাজটাকে সে প্রেফার করছে, অগ্রাধিকার দিচ্ছে, এই জন্য আমরা উড রাদারের মাধ্যমে সেটা বুঝিয়েছি। শি উড রাদার হ্যাভ স্পেন্ট, উড রাদার পরে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে। আরেকটা এক্সাম্পল, আই উড রাদার, আই অ্যাপোস্ট্রফি ডি মানে হচ্ছে আই অ্যাপোস্ট্রফি ডি এর দুটো মিনিং হতে পারে, আই হ্যাড, আই উড। ঠিক আছে, এক্ষেত্রে আই উড রাদার বোঝাচ্ছে আই উড রাদার হ্যাভ সিন ইট অ্যাট সিনেমা দ্যান অন ডিভিডি। দ্যাট মিনস আই স দ্য ফিল্ম অন ডিভিডি। ব্যাপারটা কি? সিনেমা বলতে সিনেমা হল বোঝাচ্ছে। আমাদের দেশে তো সিনেমা হল তো জনপ্রিয় না, বাইরের দেশগুলোতে সিনেমা হল খুবই জনপ্রিয়। তারা কোনোটা মুভি ঘরে বসে দেখার চাইতে সিনেমা হলে দেখারটাকে তারা প্রেফার করে, যে কোনো এন্টারটেইনমেন্টের সোর্স আর কি এটা একটা। তো এখানে বোঝাচ্ছে কি, সে ডিভিডিতে দেখেছে একটা মুভি, পরে তার মনে হলো যে আমি এটা ডিভিডিতে না দেখে সিনেমা হলে গিয়ে দেখলে ভালো হতো, এই জন্যই কথাটা বলছে আই উড রাদার হ্যাভ সিন ইট অ্যাট দ্য সিনেমা দ্যান অন ডিভিডি। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা ব্যবহার দেখব উড রাদারের। অনেক সময় দুটি ক্লজের সাবজেক্ট ভিন্ন হয়, এখানে একজন চায় অন্য ব্যক্তি কাজটি করুক, তুমি চাচ্ছ আরেকজন কাজটা করুক, এক্ষেত্রে উড রাদারের পরের ক্লজের ভার্বটির পাস্ট ফর্ম হয়। এক্সাম্পল দেখবো আমরা, ডোন্ট কাম টুডে, আজ এসো না, আই উড রাদার ইউ কেম টুমরো। দ্যাট মিনস আই উড প্রেফার ইউ টু কাম টুমরো। আজ এসো না, আমি চাই তুমি কাল আসো, বা তুমি কাল আসলে ভালো হয়। এই যে ভালো হওয়া, দুটোর মধ্যে একটা অপশন দিচ্ছে সে,
আজ না এসে কাল আসো, দুটো অপশন, একটা আচ্ছা আজকে আসা আর একটা হচ্ছে কালকে আসা। আমি চাচ্ছি সে আগামীকাল আসুক এবং সে কাজটা করুক। এই যে দেখো এখানে একজন চাই অন্য এক ব্যক্তি কাজটি করুক, আমি চাচ্ছি তুমি কাজটা করো। কি কাজ করো? তুমি আগামীকাল আসো। এই ক্ষেত্রে যখন একজন চায় অন্যজন কাজটা করুক, সেক্ষেত্রে উড রাদারের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। দেখো ইউ কেম বলা হয়েছে, আই উড রাদার ইউ কেম টুমরো। দেন আমরা দেখব হ্যাড বেটার, একটা আইটেম। হ্যাড বেটার কে খুব সহজ করে বললে হ্যাড বেটার মানে হচ্ছে শুড। ইউ শুড ডু দ্য ওয়ার্ক, ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক, আসলে একই মিনিং। তবু আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখো স্টাডি দ্য ফলোইং সেন্টেন্সেস। প্রথম কি বলা হচ্ছে? দ্য স্কাই ইজ ক্লাউডি টুডে, আকাশ মেঘাচ্ছন্ন আজ। ইট মে রেইন, বৃষ্টি হতে পারে। ইউ হ্যাড বেটার টেক ইয়োর আমব্রেলা উইথ ইউ টুডে, তুমি তোমার আমব্রেলাটা বা ছাতাটা আজকে নিয়ে বের হওয়া উচিত। দ্যাট মিনস আই রিকমেন্ড ইউ টু টেক ইউর আমব্রেলা। রিকমেন্ড মানে হচ্ছে এক ধরনের পরামর্শ দেওয়া, তোমাকে পরামর্শ দিচ্ছি যে তুমি আমব্রেলাটা নিয়ে বেরো। দেখো এখানে কিন্তু শুড দিলেও কিন্তু বাক্যটা হতো। ইউ হ্যাড বেটার না বলে আমি যদি বলতাম ইউ শুড টেক ইউর আমব্রেলা, একই মিনিং না? সুতরাং তুমি যে সকল গ্যাপে শুড বসাতে পারবে সে সকল গ্যাপে হ্যাড বেটার বসবে। সেকেন্ড এক্সাম্পল দেখি আমরা। নাও ইট ইজ 4 PM, এখন বিকেল 4টা বাজে। দ্যাট বাস হ্যাড বেটার গেট হিয়ার সুন, বাসটা শীঘ্র এখানে পৌঁছানো উচিত বা পৌঁছাবে আশা করি আমি। এক্ষেত্রে হ্যাড বেটার দ্বারা হোপ বোঝাচ্ছে। আই হোপ দ্য বাস গেটস হিয়ার সুন। সুতরাং কোনো এক্সপেকটেশনের ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করতে পারি। দেন ইউ হ্যাড বেটার ওয়াচ দ্য ওয়ে ইউ টক টু মি ইন ফিউচার। ওয়াচ দ্য ওয়ে বলতে বোঝাচ্ছে এখানে সতর্ক করা হচ্ছে আসলে। ইউ হ্যাড বেটার ওয়াচ দ্য ওয়ে ইউ টক টু মি ইন ফিউচার, আমার ভবিষ্যতে আমার সাথে কথা বলতে সতর্ক হয়ে কথা বল, এক ধরনের মাইল্ড থ্রেট দিচ্ছে আর। তো এই ক্ষেত্রে হ্যাড বেটার দ্বারা কি মিন করেছে? ওয়ার্ন করছে। আই ওয়ার্ন ইউ দ্যাট ইউ উইল ওয়াচ দ্য ওয়ে ইউ টক টু মি অ্যান্ড ইউর ম্যানার অফ টকিং ইরিটেটস মি টু মাচ। তোমার কথা বলার ধরন আমাকে খুব বিরক্ত করে। এখানে হ্যাড বেটার দ্বারা ওয়ার্নিং দেওয়া হচ্ছে। সুতরাং আমরা দেখছি হ্যাড বেটার দ্বারা রিকমেন্ডেশন, দ্যাট মিনস কোনো একটা পরামর্শ দেওয়া যায়। হ্যাড বেটার দ্বারা এক্সপেকটেশন প্রকাশ করা যায়। হ্যাড বেটার দ্বারা কাউকে ওয়ার্ন করা যায়। উপরের বাক্যগুলোতে দেখা যাচ্ছে কোনো বিশেষ পরিস্থিতিতে কি করা উচিত বা কি প্রত্যাশিত বা কি নির্দেশনা তা প্রকাশ করার জন্য হ্যাড বেটার ব্যবহার করা হয়। এরপর ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় বা বসে। সবসময় হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম বসে। ওকে, আর কয়েকটা এক্সাম্পল দেখি। হোয়াট শ্যাল আই সে, শি আস্কড মি, আমি কি বলা উচিত? আরেকজন উত্তর দিচ্ছে কি, ইউ হ্যাড বেটার টেল হার এভরিথিং, তুমি তাকে সবকিছু বলা উচিত। তার মানে এখানে কি, তাকে তুমি পরামর্শ দিচ্ছ। টুডেজ পার্টি ইজ পোস্টপোন্ড, আজকের পার্টি বাতিল করা হয়েছে বা পেছানো হয়েছে। আই হ্যাড বেটার গেট ব্যাক টু ওয়ার্ক, দ্যাট মিনস আই শুড গেট ব্যাক টু ওয়ার্ক, আমি আমার কাজে ফিরে যাওয়া উচিত। হোয়াট শুড আই সে, তুমি কাউকে জিজ্ঞেস করছো আমি কি বলা উচিত। অন্য কেউ উত্তর দিচ্ছে ইউ হ্যাড বেটার নট সে এনিথিং, নেগেটিভ বাক্য। ইউ হ্যাড বেটার নট, নেগেটিভ করার ক্ষেত্রে হ্যাড বেটারের পরে নট বসবে। ইউ হ্যাড বেটার নট সে এনিথিং, তুমি কিছুই বলা উচিত না। ইউ মে মেস থিংস আপ মোর। হোয়াট শুড উই ডু, কেউ একজন প্রশ্ন করছে আমরা কি করা উচিত। অন্য একজন উত্তর দিচ্ছে উই হ্যাড বেটার নট মিস দ্য স্টার্ট অফ হিজ প্রেজেন্টেশন, আমরা তার প্রেজেন্টেশনের প্রথম অংশটা মিস করা উচিত না। কোয়েশ্চেন, হ্যাড আই বেটার রাইট টু হিম, আমি কি তাকে লেখা উচিত? উত্তর দেওয়া হচ্ছে হি উড বি শিওরলি প্লিজড, হ্যাঁ আমরা তাকে চিঠি লিখলে সে অবশ্যই খুশি হবে। তাহলে আমরা হ্যাড বেটারের বিভিন্ন ব্যবহারগুলো দেখলাম। আজকে আমরা আরেকটা আইটেম দিয়ে শেষ করব, সেটা হচ্ছে লেট অ্যালোন। ওকে, লেট অ্যালোন, স্টার্ট দ্য ফলোইং সেন্টেন্স। ক্যান ইউ ড্রাইভ আ বাস? এ হচ্ছে একজন ব্যক্তি, বি হচ্ছে একজন ব্যক্তি। এ প্রশ্ন করছে তুমি কি বাস চালাতে জানো? বি বলছে আর ইউ কিডিং, তুমি কি মজা করছো আমার সাথে? আই কান্ট ড্রাইভ আ কার লেট অ্যালোন এ বাস, আমি কারই চালাতে পারি না, বাস চালানোর কথা তো চিন্তাই করা যায় না। তাহলে লেট অ্যালোনের ব্যবহারটা খেয়াল করো, এই কাজটাই করতে পারি না, ওই কাজের কথা তো চিন্তাই করা যায় না, এই অর্থটা আমরা লেট অ্যালোন দ্বারা প্রকাশ করি। এই যে এখানে দেখো অন্য একটি কাজের কথা তো ভাবাই যায় না, এমন অভিব্যক্তি প্রকাশ করার জন্য লেট অ্যালোন ব্যবহার করা হয়েছে। এখানে দ্বিতীয় কাজটি প্রথম কাজটির চেয়ে অসম্ভব তা প্রকাশ পেয়েছে। দ্বিতীয় কাজ কোনটা? বাস চালানো। প্রথম কাজ কোনটা? কার চালানো। দ্বিতীয় কাজটা অসম্ভব প্রথম কাজের তুলনায়, এটা বোঝানো হচ্ছে।
এভাবে অধিকতর অসম্ভব কাজটি লেট অ্যালোন যোগে পরে বসে। আর কিছু এক্সাম্পল দেখি আমরা। I cannot walk a mile let alone 5 miles. আমি 1 মাইলই হাঁটতে পারি না, 5 মাইলের কথা তো ভাবাই যায় না। I cannot buy a fan let alone an AC. আমি ফ্যানই কিনতে পারি না, এসির কথা তো চিন্তাই করা যায় না। ব্যাপারটা খেয়াল করো। I cannot walk let alone run. আমি হাঁটতেই পারি না, দৌড়ানোর কথা তো ভাবতেই পারি না। He cannot read let alone write a letter. সে চিঠি লিখতেই পারে না, পড়তেই পারে না, লেখার কথা তো ভাবাই যায় না। তাহলে এইভাবে একটা কাজ করা, একটা কাজের চাইতে আরেকটা কাজ আরো বেশি অসম্ভব এটা প্রকাশ করার জন্য আমরা let alone ব্যবহার করি। ওকে, আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে আরো কয়েকটা আইটেম দেখব এই প্রশ্ন সিস্টেমের, এই পদ্ধতির বা এই আইটেমের আরো কয়েকটা শব্দ বা ফ্রেজ দেখবো আমরা নেক্সট ক্লাসে। তারপরে আমরা প্র্যাকটিসে চলে যাবো ইনশাআল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।